স্কুলের সবচেয়ে কড়া প্রিন্সিপালের একমাত্র মেয়ে রিয়া, যে প্রতিবার ক্লাসে টপ করত, আর অন্যদিকে ছিল সেই স্কুলেই ঝাড়ু পোছা করা এক গরিব ঝাড়ুদারের ছেলে সমীর, যে পড়াশোনায় খুব কাঁচা ছিল। এই দুজনের জগৎ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু যখন রিয়া সমীরের হাত ধরল, তখন এমন এক প্রেম কাহিনী শুরু হলো যা পুরো স্কুলে তোলপাড় সৃষ্টি করে দিল। বোর্ড পরীক্ষার রেজাল্টের দিন এমন কিছু একটা ভেঙেছিল, যার শব্দ বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হয়েছিল। একজন ঝাড়ুদারের ছেলে কি কখনো প্রিন্সিপালের মেয়ের যোগ্য হতে পেরেছিল? এই প্রশ্নের উত্তর আপনাদের হৃদয় বিদীর্ণ করে দেবে। তো বন্ধুরা, কাহিনীটি খুব আবেগঘন, তাই চলুন এই যন্ত্রণাদায়ক গল্পের জগতে হারিয়ে যাই। শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল দালানটিকে সবাই বিদ্যা মন্দির নামে চিনত। এটি শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত স্কুল ছিল। স্কুলের উঁচু আর লোহার ভারী দরজাগুলো এই কথার প্রমাণ ছিল যে এখানে সবার ভেতরে যাওয়ার অনুমতি নেই। এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন সূর্যকান্ত শর্মা। সূর্যকান্ত শর্মার নাম শুনলেই স্কুলের তো বটেই, শহরের বড় বড় মানুষেরও ঘাম ছুটে যেত। তার নীতি ছিল, যে নিয়ম ভাঙবে সে বিদ্যামন্দির ছাড়বে। তার চোখে এক অদ্ভুত অহংকার ছিল, যা আসত তার পদমর্যাদা আর প্রতিপত্তি থেকে। সূর্যকান্ত শর্মার একটাই দুর্বলতা ছিল, আর তা হল তার একমাত্র মেয়ে রিয়া। রিয়া সেই স্কুলেই দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। সে শুধু সুন্দরীই ছিল না, বরং পুরো শহরে পড়াশোনার দিক থেকে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তার জামা কাপড় সবসময় পরিষ্কার থাকত, জুতায় জেল্লা থাকত, আর তার চেহারায় এক এমন আত্মবিশ্বাস ছিল যা কেবল প্রাচুর্য আর ভালো পরিবেশ থেকেই আসতে পারে। সেই বিদ্যামন্দিরের লম্বা আর ঠান্ডা বারান্দায় রোজ সকালে একজন মানুষকে নীরবে ঝাড়ু দিতে দেখা যেত। তার নাম ছিল রামদিন। রামদিনের কাপড়ে সবসময় ধুলো জমে থাকত, আর তার কপালে ঘামের রেখাগুলো তার দারিদ্র্যের গল্প শোনাত। রামদিনের একটাই স্বপ্ন ছিল, তার ছেলে সমীরও সেই স্কুলে পড়ত যেখানে শহরের বড় বড় ধনীদের ছেলেমেয়েরা পড়ত। সমীর দ্বাদশ শ্রেণীতে ছিল, অর্থাৎ রিয়ার ক্লাসেই। কিন্তু সমীর আর রিয়ার জগতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। সমীর ক্লাসের সবচেয়ে পেছনের বেঞ্চে বসত। সে সবসময় তার জুতো দুটো ডেস্কের নিচে লুকিয়ে রাখত, কারণ তার জুতোর সামনে একটা ফুটো ছিল যেখান দিয়ে তার আঙুলগুলো বাইরে উকি দিত। সমীর পড়াশোনায় খুব দুর্বল ছিল, বই দেখলে তার ভয় লাগত। সে যখনই বই খুলত, অক্ষরগুলো তার কাছে নাচছে বলে মনে হতো। কিন্তু সে স্কুলে আসত কেবল তার বাবাকে খুশি দেখার জন্য। রোজ সকালে সমীর যখন স্কুলের গেট দিয়ে ভেতরে ঢুকত, তার বাবা রামদিন একপাশে দাঁড়িয়ে তাকে দেখত। রামদিন কখনো সমীরের বন্ধুদের সামনে তার কাছে যেত না। তার মনে হতো হয়তো তার নোংরা কাপড় দেখে সমীরের বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করবে। রামদিন একটা খুঁটিল পেছনে লুকিয়ে তার ছেলেকে ক্লাসের দিকে যেতে দেখত, আর মনে মনে ভগবানের কাছে দোয়া করত যেন তার ছেলে একদিন অনেক বড় মানুষ হয়। সমীর এসব জানত। সে জানত যে তার বাবা তার জন্য লুকিয়ে থাকে। এই কথাটি সমীরের হৃদয়ে কাঁটার মতো বিদ্ধ। সে তার বাবাকে খুব ভালোবাসত, কিন্তু নিজের দারিদ্র্য আর ব্যর্থতার বোঝার নিচে সে এতটাই চাপা পড়ে গিয়েছিল যে কখনো তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারত না। রিয়া ক্লাসের মনিটর ছিল। তার কাজ ছিল ক্লাসে শান্ত পরিবেশ বজায় রাখা আর টিচার আসার আগে বোর্ডে হাজিরা লেখা। রিয়া অনেকবার সমীরকে ক্লাসের পেছনে চুপচাপ বসে থাকতে দেখেছিল। সমীর কখনো কারো সাথে বেশি কথা বলতো না। সে শুধু তার একটা পুরনো খাতায় কিছু না কিছু আঁকিবুকি করত। একদিন অঙ্কের টিচার সমীরকে দাঁড় করালেন। টিচার খুব রেগে ছিলেন, কারণ সমীর গত 3টে টেস্টে টানা ফেল করেছিল। পুরো ক্লাসের সামনে টিচার সমীরকে খুব বাজেভাবে বকলেন। টিচার বললেন যে তোমাদের মতো ছেলেদের এখানে কোনো কাজ নেই, তোমরা শুধু এই স্কুলের নাম খারাপ করছো। তোমার বাবা বাইরে বারান্দায় ঝাড়ু দেয়, আর মনে হয় তোমাকেও সারা জীবন ওই কাজই করতে হবে। এই কথা শুনে পুরো ক্লাস জোরে হেসে উঠল। সমীরের মাথা অপমানে নিচু হয়ে গেল, তার চোখে জল চলে এলো, কিন্তু সে তা বাইরে বের হতে দিল না। সে তার 2 হাত দিয়ে নিজের প্যান্ট শক্ত করে ধরে রেখেছিল। রিয়া তখন প্রথম বেঞ্চে বসেছিল। সে ঘুরে সমীরের দিকে তাকাল। রিয়ার কাছে সেই হাসিটা খুব খারাপ লাগল। টিচারের ওই কথাটা তার একদমই পছন্দ হলো না। কারো বাবার কাজ নিয়ে এভাবে ঠাট্টা করা রিয়ার সংস্কারের বিরুদ্ধে ছিল। রিয়া জানত যে তার বাবা প্রিন্সিপাল এবং খুব কড়া মানুষ, কিন্তু রিয়ার মন খুব নরম ছিল। সেদিন যখন ছুটির ঘণ্টা বাজল আর সব ছাত্রছাত্রী দ্রুত বাইরের দিকে দৌড়ে গেল, তখন রিয়া জেনে শুনে ক্লাসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সমীর সবার শেষে তার ছেঁড়া ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল। রিয়া আস্তে আস্তে হেঁটে তার কাছে গেল। সমীর যখন রিয়াকে নিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন সে একটু ঘাবড়ে গেল। তার মনে হলো হয়তো মনিটর হিসেবে সেও তাকে কিছু শোনাতে এসেছে।
রিয়া খুব নিচু স্বরে বলল, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? সমীর অবাক হয়ে রিয়ার দিকে তাকালো। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে স্কুলের সবচেয়ে মেধাবী আর ধনী মেয়েটি তার সাথে কথা বলবে। সমীর দ্রুত মাথা নেড়ে বলল, না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। রিয়া বলল, দেখো, আমি জানি তুমি অঙ্ক বুঝতে পারো না। তুমি যদি চাও তবে ছুটির পর আমি তোমাকে স্কুলের পুরনো লাইব্রেরিতে পড়াতে পারি। ওখানে কেউ আসে না। সমীর বুঝতে পারছিল না সে কি বলবে। সে শুধু এতটুকু বলল, তোমাকে দেওয়ার মতো টিউশন ফির টাকা আমার কাছে নেই। এটা শুনে রিয়া মৃদু হাসল। সে বলল, আমার টাকা লাগবে না, তুমি শুধু রোজ 1 ঘন্টা ওখানে চলে এসো। এই বলে রিয়া চলে গেল। পরের দিন থেকে সেই সিলসিলা শুরু হলো যা দুজনের জীবন বদলে দিল। স্কুলের পেছনে একটা খুব পুরনো লাইব্রেরি ছিল, যেখানে ধুলো মাখা বই রাখা থাকত। সেখানে কারো যাতায়াত ছিল না। দুপুর 3টের সময় যখন পুরো স্কুল ফাঁকা হয়ে যেত, তখন রিয়া আর সমীর সেই লাইব্রেরির একটা ভাঙা টেবিলে মুখোমুখি বসত। রিয়া খুব ধৈর্য নিয়ে সমীরকে অঙ্কের সমাধানগুলো বুঝিয়ে দিত। শুরুতে সমীর খুব ইতস্তত বোধ করত। সে রিয়ার দিকে তাকাতেও পারত না। তার মনে হতো সে একজন ঝাড়ুদারের ছেলে আর রিয়া প্রিন্সিপালের মেয়ে। কিন্তু রিয়ার কথায় এতটা আপন ভাব ছিল যে ধীরে ধীরে সমীরের ভয় কাটতে শুরু করল। রিয়া তাকে শুধু অঙ্কই শেখালো না, বরং তাকে এটাও শেখালো যে নিজের ওপর বিশ্বাস কিভাবে রাখতে হয়। একদিন যখন রিয়া সমীরকে একটি কঠিন অঙ্ক বোঝাচ্ছিল, তখন বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হলো। লাইব্রেরির পুরনো ছাদ থেকে জলের কয়েক ফোঁটা টপকাতে শুরু করল। সমীর তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং নিজের পুরনো জ্যাকেটটা বের করে সেই বইগুলোর ওপর রাখল, যাতে রিয়ার বইগুলো ভিজে না যায়। রিয়া যখন এটা দেখল, সে কয়েক মুহূর্তের জন্য সমীরের দিকে তাকিয়ে রইল। সেদিন রিয়া প্রথমবার অনুভব করল যে এই ছেঁড়া জামা পরা ছেলেটির বুকে খুব পরিষ্কার আর সত্য এক হৃদয় স্পন্দিত হয়। সমীরের চোখে এক অদ্ভুত সারল্য ছিল, যা শহরের বাকি ছেলেদের মধ্যে ছিল না। সে রিয়াকে খুব শ্রদ্ধা করত। যখন রিয়া কথা বলত, সমীর তাকে এমনভাবে শুনত যেন কেউ ভগবানের প্রার্থনা শুনছে। দিন থেকে সপ্তাহ আর সপ্তাহ থেকে মাস কেটে গেল। লাইব্রেরির সেই 1 ঘণ্টা তাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠল। দুজনের একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল। রিয়া বাড়ি গিয়েও সমীরের কথা ভাবত, আর সমীর এখন স্কুল শুধু তার বাবার জন্য নয়, বরং রিয়াকে দেখার জন্য আসত। সমীরের পড়াশোনাতেও অনেক উন্নতি হচ্ছিল। যে সমীর কখনো টেস্টে পাশ করত না, সে এখন ভালো নম্বর পেতে শুরু করল। রামদিন এসব দেখে খুব অবাক এবং খুশি ছিল। সে বুঝতে পারছিল না হঠাৎ তার ছেলের কি হলো যে সে রাত জেগে পড়াশোনা করে। রামদিন একদিন সমীরকে জিজ্ঞেসও করল যে, বাবা, এই মিরাকেল কিভাবে হলো? সমীর শুধু বলল যে সে একজন খুব ভালো শিক্ষিকা পেয়েছে। কিন্তু তারা দুজনেই একটা কথা ভুলে গিয়েছিল, যে তারা যে সমাজে বাস করত সেখানে হৃদয়ের চেয়ে পদমর্যাদাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। স্কুলের কিছু ছেলের কাছে রিয়া আর সমীরের একসাথে পুরনো লাইব্রেরিতে যাওয়াটা দৃষ্টিকটু মনে হতে লাগল। একদিন স্কুলের এক বখাটে ছেলে রিয়া আর সমীরকে লাইব্রেরিতে হাসতে দেখে ফেলল। সে চুপি চুপি নিজের মোবাইল দিয়ে তাদের একটা ছবি তুলল। সেই ছেলেটির রিয়ার ওপর হিংসে ছিল, কারণ রিয়া সবসময় টপ করত আর কোনো ছেলেকে পাত্তা দিত না। তার মনে হল এটাই রিয়ার অহংকার ভাঙার সঠিক সুযোগ। কিন্তু সেই সময় বোর্ড পরীক্ষার মাত্র 2 মাস বাকি ছিল, তাই ছেলেটি সেই ছবিটা নিজের কাছেই রেখে দিল। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। সময় ডানায় ভর করে উঠতে লাগল, আর বোর্ড পরীক্ষার দিন চলে এলো। রিয়া আর সমীর দুজনেই খুব কঠোর পরিশ্রম করেছিল। পরীক্ষা শেষ হবার পর দুজনেই রেজাল্টের অপেক্ষা করছিল। সেই দিনটিও এসে গেল যখন স্কুলের নোটিশ বোর্ডে রেজাল্ট টাঙানো হবে। সকাল থেকেই স্কুলে ভিড় জমেছিল। সূর্যকান্ত শর্মা নিজের অফিসে বসে গর্বের সাথে হাসছিলেন, কারণ তার বিশ্বাস ছিল যে তার মেয়েই টপ করেছে। আর ঠিক তাই হল, রিয়া পুরো জেলায় টপ করেছিল। কিন্তু আসল অবাক হওয়ার মতো বিষয় ছিল অন্য কিছু। সমীর, সেই ছেলেটি যে কখনো পাশ করত না, সে 85% নম্বর অর্জন করেছিল। পুরো স্কুলে শোরগোল পড়ে গেল। কারও বিশ্বাস হচ্ছিল না যে একজন ঝাড়ুদারের ছেলে এত ভালো নম্বর কিভাবে পেল। রামদিন তো খুশিতে পাগল হয়ে গেল। তার চোখ দিয়ে আনন্দাশ্রু বইছিল। সে তার নোংরা হাত দুটো জোর করে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিল। রামদিন তার সারা জীবনের জমানো টাকা দিয়ে 1 প্যাকেট মিষ্টি কিনল। সে খুশিতে কাঁপতে থাকা হাতে মিষ্টি বিলাতে লাগল। সে এতটাই খুশি ছিল যে নিজের অবস্থান ভুলে গেল।
সে সরাসরি প্রিন্সিপাল সূর্যকান্ত শর্মার অফিসে চলে গেল। সূর্যকান্ত শর্মা সেই সময় শহরের কিছু বড় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলেন। রামদিন গিয়ে তার সামনে মিষ্টির প্যাকেটটা বাড়িয়ে দিল। সে বলল, সাহেব, আমার সমীর 85% নম্বর পেয়েছে। সাহেব, আমার জীবন সার্থক হয়ে গেল। এসব আপনার মেয়ে রিয়া বিটিয়ার জন্য হয়েছে। ওই আমার ছেলেকে রোজ লাইব্রেরিতে পড়িয়েছে। রামদিনের মুখ থেকে এই কথাটি বেরোতেই অফিসে নিস্তব্ধতা নেমে এলো। সূর্যকান্ত শর্মার হাস্যোজ্জ্বল মুখটা হঠাৎ পাথরের মতো হয়ে গেল। তার মেয়ে একজন ঝাড়ুদারের ছেলেকে লুকিয়ে পড়াতো। এই কথাটি তার অহংকারে এক বিশাল চড় ছিল। সাংবাদিকদের সামনে তার প্রচণ্ড অপমান হয়ে গিয়েছিল। সূর্যকান্ত শর্মা রামদিনের হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিলেন এবং সেটা মেঝেতে ছুঁড়ে ফেললেন। মিষ্টির টুকরোগুলো পুরো মেঝেতে ছড়িয়ে পড়ল। রামদিন ভয়ে পিছিয়ে গেল। সূর্যকান্ত শর্মা এত জোরে চিৎকার করে রামদিনকে বেরিয়ে যেতে বললেন যে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও কেঁপে উঠল। কিন্তু ঝড় আসা এখনও বাকি ছিল। ঠিক সেই সময়ে সেই বখাটে ছেলেটি প্রিন্সিপালের অফিসে এলো। সে নিজের ফোনটা সূর্যকান্ত শর্মার সামনে রাখল। স্ক্রিনে রিয়া আর সমীরের সেই ছবিটা ছিল যেখানে তারা দুজনে লাইব্রেরিতে বসে একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। ছবিতে তাদের মধ্যের ভালোবাসা আর আপন ভাবটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ওটা শুধু পড়াশোনার ছবি ছিল না, ওটা ছিল দুই হৃদয়ের মিলনের সাক্ষ্য। সূর্যকান্ত শর্মার চোখের রক্ত নেমে এলো। তার হাত কাঁপতে শুরু করল। তিনি সেই মুহূর্তেই পিয়ন পাঠিয়ে রিয়া আর সমীর দুজনকে নিজের অফিসে ডাকলেন। যখন রিয়া আর সমীর অফিসে পৌঁছালো, ওখানকার দৃশ্য দেখে দুজনের পায়ের নিচের মাটি সরে গেল। রামদিন মেঝেতে বসে ছড়িয়ে থাকা মিষ্টিগুলো কুঁড়োচ্ছিল আর কাঁদছিল। সূর্যকান্ত শর্মা তার চেয়ার থেকে উঠলেন এবং কিছু না জিজ্ঞেস করেই রিয়ার গালে এক সপাটে চড় মারলেন। চড়ের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। রিয়া টাল সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে গেল। সমীর এটা সহ্য করতে পারল না। সে রিয়ার দিকে এগিয়ে গেল, কিন্তু সূর্যকান্ত শর্মা তাকে কলার ধরে দূরে ঠেলে দিলেন। তিনি চিৎকার করে বললেন, তোর এত বড় সাহস যে তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস? এক ঝাঁঝুদারের রক্ত কখনো বিশ্বস্ত হতে পারে না। তোমরা বাপ বেটা মিলে আমার মেয়েকে ফাঁসিয়েছ যাতে তোমরা আমার টাকায় আয়েশ করতে পারো। সমীর হাত জোর করে বলল, সাহেব, এমন কথা বলবেন না। রিয়ার কোনো দোষ নেই, আমরা শুধু পড়াশোনা করতাম। কিন্তু সূর্যকান্ত শর্মা কোনো কিছু শুনতে রাজি ছিলেন না। তিনি রামদিনকে লাথি মেরে বললেন, এক্ষুনি নিজের তল্পিতল্পা গুটিয়ে আমার স্কুল থেকে বেরিয়ে যাও। আজকের পর যদি তোমাদের বাপ বেটাকে এই স্কুলের আশেপাশেও দেখা যায়, তবে আমি তোমাদের জ্যান্ত মাটির নিচে পুঁতে দেব। রামদিন কাঁদতে কাঁদতে সূর্যকান্ত শর্মার পায়ে লুটিয়ে পড়ল। সে আকুতি জানিয়ে বলল, সাহেব, আমাকে চাকরি থেকে বের করবেন না। আমার কোনো দ্বিতীয় আশ্রয় নেই। আমি না খেয়ে মরে যাব সাহেব। আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু সূর্যকান্ত শর্মার মন পাথরের হয়ে গিয়েছিল। তিনি গার্ডদের ডেকে রামদিন আর সমীরকে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। রিয়া মেঝেতে পড়ে কাঁদছিল। সে তার বাবার পা জড়িয়ে ধরল। সে বলল, পাপা, সমীর খুব ভালো ছেলে, আপনি ওকে সাজা দেবেন না। কিন্তু সূর্যকান্ত শর্মা নিজের মেয়েকে ঘরে বন্দি করে দিলেন। সেদিন সন্ধ্যায় স্কুলের বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। রামদিন আর সমীর তাদের ছোটখাটো জিনিসপত্র একটা বস্তায় ভরে স্কুলের গেট দিয়ে বাইরে বেরোল। রামদিন ডুকরে ডুকরে কাঁদছিল। তার মনে হচ্ছিল যে তার কারণে তার ছেলের জীবন নষ্ট হয়ে গেল। সমীর একদম চুপ ছিল। তার চোখে জল ছিল না, বরং এক এমন আগুন জ্বলছিল যা সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে। সে ঘুরে সেই বিশাল স্কুল ভবনটির দিকে তাকাল। সেই ভবনের একটা জানালা দিয়ে রিয়া তাকেই দেখছিল। দুজনের নজর এক হল। সেই এক মুহূর্তে দুজনে একে অপরকে সেই সব কিছু বলে দিল যা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। সমীর নিজের মনে একটা প্রতিজ্ঞা করল। সে প্রতিজ্ঞা করল যে সে একদিন ফিরে আসবে, একজন ঝাড়ুদারের ছেলে হিসেবে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে যার সামনে এই পুরো দালানটাও ছোট হয়ে যাবে। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল। দিন, মাস আর বছর কেটে গেল। সমীর আর তার বাবা সেই শহর থেকে অনেক দূরে একটা ছোট গ্রামে চলে গিয়েছিল। জীবন খুব কঠোর হয়ে উঠেছিল। রামদিন এখন অসুস্থ থাকত। সমীর নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য দিনে একটি চায়ের দোকানে কাজ করা শুরু করল, আর রাতে সে রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করত। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, নিজেকে রিয়ার যোগ্য করে তোলা। তার রিয়ার সেই কথাটি সবসময় মনে থাকত যে মানুষ নিজের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। সমীর দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসির প্রস্তুতি শুরু করে দিল। অন্যদিকে রিয়ার জীবন একটি সোনার খাঁচার মতো হয়ে গিয়েছিল। সূর্যকান্ত শর্মা তার বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন।
তিনি রিয়ার ভর্তি শহরেরই একটি কলেজে করিয়ে দিয়েছিলেন, যেখানে সে নিজের গাড়িতে যেত এবং সরাসরি বাড়ি ফিরে আসত। রিয়া কখনো অন্য কারো দিকে চোখ তুলেও তাকাত না। তার হৃদয়ে শুধু আর শুধু সমীরের স্মৃতি ছিল। সে আজও নিজের পুরনো বইয়ের ভেতর সমীরের আঁকা সেই আধো অসমাপ্ত ছবিটা লুকিয়ে রাখত। সূর্যকান্ত শর্মা অনেকবার রিয়ার বিয়ে খুব বড় বড় ঘরে ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু রিয়া প্রতিবার কোনো না কোনো বাহানা দিয়ে মানা করে দিত। সে পরিষ্কার বলে দিয়েছিল যে সে বিয়ে তখনই করবে যখন তার মন চাইবে। ৬ বছর কেটে গেল। ৬ বছরের দীর্ঘ আর ক্লান্তিকর সফর। সমীরের বাবা রামদিনের শরীর খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। তার চিকিৎসা করানোর জন্য সমীরের কাছে টাকা ছিল না। কিন্তু ঠিক সেই সময়ে ইউপিএসসির রেজাল্ট ঘোষণা হলো। সেই রাতে সমীর তার বাবার কাছে একটা ছোট খাটে বসেছিল। বাইরে কুকুরদের ডাকার শব্দ আসছিল, আর ঘরে একটা প্রদীপ টিমটিম করে জ্বলছিল। সমীর কারো একটা পুরনো ফোনে নিজের রেজাল্ট দেখল। তার নাম লিস্টের সবার ওপরে ছিল। সে পুরো দেশে আইএএস পরীক্ষায় তৃতীয় হয়েছিল। সমীরের হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল। সে তার বাবার বুকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে লাগল। রামদিন তার দুর্বল হাত দিয়ে ছেলের কপাল চুষলেন, আর সেই রাতেই চিরকালের জন্য নিজের চোখ বুঝলেন। সমীরের জীবনের সবচেয়ে বড় আনন্দ আর সবচেয়ে বড় শোক একই রাতে তার দরজায় কড়া নেড়েছিল। রামদিনের শেষকৃত্য করার পর সমীর কয়েকদিন পর্যন্ত চুপ ছিল। সে তার বাবার চিতাভস্ম নদীতে ভাসিয়ে দিল, আর সেই নদীর পাড়ে দাঁড়িয়ে সে তার অতীতকে বিদায় জানাল। এখন সে শুধু এক অসহায় ছেলে ছিল না, সে ছিল জেলার নতুন কালেক্টর। আর ভাগ্যের খেলা দেখুন, সরকার সমীরের প্রথম পোস্টিং সেই শহরেই করে দিল যেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। যখন এই খবর শহরে পৌঁছল যে নতুন কালেক্টর আর কেউ নয়, বরং বিদ্যামন্দির স্কুলের পুরনো ঝাড়ুদারের ছেলে সমীর, তখন পুরো শহরে হুলস্থুল পড়ে গেল। মানুষ আলোচনা শুরু করল। প্রতিটি মোড়ে শুধু সমীরের সাফল্যের গল্প। আর এই খবর সূর্যকান্ত শর্মার কানেও পৌঁছল। সূর্যকান্ত শর্মা এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছেন। তার সেই অহংকার এখন তার মুখের বলিরেখায় লুকিয়ে গিয়েছে। তার স্কুল এখন লোকসানে চলছিল। সরকারের পক্ষ থেকে স্কুলের জমি নিয়ে একটি বিশাল নোটিশ এসেছিল, আর স্কুল হারিয়ে যাওয়ার বিপদ তার মাথার উপর ঝুলছিল। এই সমস্যার সমাধান করার ক্ষমতা কেবল শহরের নতুন কালেক্টরের কাছেই ছিল। সূর্যকান্ত শর্মা যখন জানতে পারলেন যে নতুন কালেক্টর সমীর, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার সেই দিনটির কথা মনে পড়ে গেল যখন তিনি সমীরকে লাথি মেরে স্কুল থেকে বের করে দিয়েছিলেন। তার মনে হল সমীর এবার তার সেই অপমানের প্রতিশোধ অবশ্যই নেবে। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। পরদিন সকালে সূর্যকান্ত শর্মা নিজের পুরনো ফাইলগুলো নিলেন আর ভারী পায়ে কালেক্টর অফিসের দিকে রওনা হলেন। তার অহংকার আজ তার বাধ্যবাধকতার সামনে হাঁটু গেড়ে বসেছিল। কালেক্টর অফিসের বাইরে প্রচুর ভিড় ছিল। সূর্যকান্ত শর্মা নিজের কার্ড পিয়নকে দিলেন। কয়েক মিনিট পরই তাকে ভেতরে ডাকা হলো। সূর্যকান্ত শর্মা কাঁপতে থাকা হাতে ফাইল ধরে ঘরের ভেতরে ঢুকলেন। ঘরটি খুব বড় আর রাজকীয় ছিল। সামনে একটি বিশাল টেবিলের পেছনে একটি গদিতে সমীর বসেছিল। সমীর সাদা শর্ট পরেছিল, আর তার চেহারায় এক অদ্ভুত তেজ ছিল। সূর্যকান্ত শর্মার নজর নিচু হয়ে গেল। তিনি কিছু বলতে পারছিলেন না। সমীর নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে হেঁটে সূর্যকান্ত শর্মার কাছে এলো। ঘরে একদম নিস্তব্ধতা ছিল। সূর্যকান্ত শর্মার মনে হল সমীর আজ তাকে খুব অপমান করবে। কিন্তু তখনই সমীর ঝুঁকে সূর্যকান্ত শর্মার পা ছুঁয়ে প্রণাম করল। সূর্যকান্ত শর্মা অবাক হয়ে গেলেন। তিনি তার কম্পিত চোখ তুললেন। সমীর খুব শান্ত আর গভীর স্বরে বলল, স্যার, আমি আজ যা কিছু হয়েছি আপনার দেওয়া সেই একটি চোটের কারণে হয়েছি। যদি সেদিন আপনি আমাকে স্কুল থেকে বের না করতেন, তবে হয়তো আমি সারা জীবন ওই বারান্দাতেই ঝাড়ু দিয়ে কাটিয়ে দিতাম। আপনি আমাকে আমার যোগ্যতার কথা মনে করিয়ে দিয়েছিলেন, আর আমি আমার যোগ্যতা বদলে দিয়েছি। সূর্যকান্ত শর্মার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার সমস্ত অহংকার চোখের জলে ধুয়ে গেল। তিনি তার কাঁপতে থাকা হাত জোড় করলেন আর ভাঙা গলায় বললেন, আমাকে মাফ করে দাও বাবা। আমি একটা হীরাকে পাথর ভেবে ঠোকর মেরেছিলাম। আমি খুব অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার সাজা আমি পাচ্ছি। আমার স্কুল বরবাদ হতে চলেছে। সমীর তার হাত ধরল এবং তাকে শান্ত করে চেয়ারে বসালো। সে বলল, স্যার, ওই স্কুল শুধু আপনার নয়, ওটা আমারও স্কুল। ওখানে আমি অনেক কিছু শিখেছি। আপনি চিন্তা করবেন না, বিদ্যামন্দিরের কিচ্ছু হবে না। আমি আজই সব কাগজ চেক করে এই ঝামেলা মিটিয়ে দেব।
সূর্যকান্ত শর্মা ডুকরে কাঁদতে লাগলেন। নিজের কাজের জন্য তার এতটা অনুশোচনা হচ্ছিল যে তিনি সমীরের চোখের দিকে তাকাতে পারছিলেন না। কিছুক্ষণ পর যখন সূর্যকান্ত শর্মা একটু শান্ত হলেন, সমীর খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, রিয়া কেমন আছে? এই নাম শুনতেই সূর্যকান্ত শর্মা আরও জোরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, সে আজও তোমার পথ চেয়ে বসে আছে সমীর। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার মিথ্যে আভিজাত্যের জন্য নিজের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি। সে আজও সেই পুরনো লাইব্রেরিতে গিয়ে বসে থাকে আর তোমার আঁকা সেই ছবিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে। এটি শুনে সমীরের মনে হলো যেন কেউ তার হৃদয়টা মুঠো করে ধরেছে। তার চোখে জল চলে এলো। সে এক মুহূর্তও না ভেবে নিজের গাড়ি আনালো। সমীরের সাদা সরকারি গাড়ি সরাসরি বিদ্যামন্দির স্কুলের দরজায় গিয়ে থামল। স্কুলের গার্ড গাড়ি দেখে ঘাবড়ে গেল। সমীর গাড়ি থেকে নামল এবং সোজা সেই পুরনো লাইব্রেরির দিকে ছুটল। লাইব্রেরির দরজা খোলা ছিল। ভেতরে খুব অন্ধকার ছিল, কিন্তু কোনায় একটি ছোট জানালা দিয়ে হালকা আলো আসছিল। সেই আলোতেই একটি ভাঙা টেবিলের পাশে রিয়া বসেছিল। সে খুব দুর্বল হয়ে গিয়েছিল। সে সাদা রঙের একটি সাদাসিধে স্যুট পরেছিল। তার হাতে একটি পুরনো খাতা ছিল যা সে খুব যত্ন করে হাত দিয়ে স্পর্শ করছিল। সমীর দরজায় দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। তার গলা ধরে এলো। সে খুব কাঁপতে থাকা গলায় বলল, রিয়া। সেই শব্দ শুনে রিয়ার হাত থেমে গেল। তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। দরজায় সমীর দাঁড়িয়েছিল, সেই সমীর যার স্মৃতিতে সে নিজের জীবনের 6টি বছর কাটিয়ে দিয়েছিল। শুধু পার্থক্য এতটুকুই ছিল যে এখন সে ছেঁড়া জুতো পরা সেই ছেলেটি ছিল না, বরং একজন বড় অফিসার ছিল। রিয়ার চোখ দিয়ে কান্নার প্লাবন বয়ে গেল। সে নিজের জায়গা থেকে উঠল আর টলটলেতে সমীরের দিকে দৌড়ে গেল। সমীরও এগিয়ে গিয়ে তাকে নিজের বুকে জড়িয়ে নিল। দুজনে একে অপরের বাহুবন্দী হয়ে ডুকরে কাঁদতে লাগল। এই 6 বছরের সমস্ত যন্ত্রণা, সমস্ত প্রতীক্ষা, সমস্ত একাকিত্ব সেই এক মুহূর্তে চোখের জলের মাধ্যমে বয়ে গেল। সমীর রিয়ার মুখ নিজের হাতের মধ্যে নিল এবং বলল, আমি তোমাকে বলেছিলাম না রিয়া, আমি একদিন অবশ্যই ফিরে আসব। রিয়া কিছু বলতে পারছিল না, সে শুধু কেঁদেই যাচ্ছিল। ঠিক সেই সময় সূর্যকান্ত শর্মাও সেখানে পৌঁছে গেলেন। তিনি নিজের মেয়ে আর সমীরকে একসাথে দেখলেন। আজ তার এই বিষয়ে কোনো অহংকার ছিল না যে তার জামাই একজন ঝাড়ুদারের ছেলে। আজ তার এই বিষয়ে গর্ব ছিল যে তার জামাই একজন সত্যবাদী আর মহান মানুষ। কয়েকদিন পর শহরে একটি বিশাল বিয়ে হলো। এই বিয়ে কোনো বড় রাজপ্রাসাদে নয়, বরং বিদ্যামন্দির স্কুলের সেই প্রাঙ্গণেই হলো যেখানে একসময় রামদিন ঝাড়ু দিত। পুরো শহর এই বিয়েতে সামিল হলো। সূর্যকান্ত শর্মা নিজের হাতে নিজের মেয়ের হাত সমীরের হাতে তুলে দিলেন। যখন সমীর রিয়ার সিথিতে সিঁদুর পরিয়ে দিল, তখন সে আকাশের দিকে তাকাল। তার মনে হল কোথাও দূরে আকাশ থেকে তার বাবা রামদিনও তাকে দেখে হাসছেন আর আশীর্বাদ দিচ্ছেন। তো বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের কোনো মানুষ নিজের পদমর্যাদা দিয়ে বড় হয় না, বরং নিজের পরিশ্রম, নিজের একাগ্রতা আর নিজের হৃদয়ের সত্যতা দিয়ে বড় হয়। যদি আপনার মধ্যে কিছু করে দেখানোর আগুন থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। আর সত্যিকারের ভালোবাসা সেটি নয় যা সহজে পাওয়া যায়। সত্যিকারের ভালোবাসা সেটি যা আপনাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করে আর প্রতিটি মুশকিলের মোকাবিলা করার শক্তি দেয়। সমীর প্রমাণ করে দিল যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি মানুষ জেদ ধরে, তবে সে নিজের ভাগ্যের রেখা নিজেই লিখতে পারে। আপনাদের এই কাহিনীতে সবচেয়ে বেশি কিসে কান্না এলো? সমীরের সেই লড়াই নাকি রিয়ার সেই নীরব প্রতীক্ষা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কথা কারো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।